এইচএসসি 26 100% কমন সাজেশনের ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমরা যুক্ত হয়েছি আবারও এডুস্পার্কের পক্ষ থেকে। তো এডুস্পার্কের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পার্টের 100% কমন পড়বে, 100% কমন এমন সাজেশন তোমাদেরকে দিব। তোমরা আজকের ক্লাসটি করলে আশা করি পরীক্ষায় আর কোনো ভয় থাকবে না। কি পড়বে না, কতটুকু পড়বে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করি। ইংলিশ ফার্স্ট পার্ট খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তোমরা সবাই কি করো, ইংরেজি সেকেন্ড পার্টটা একটু বেশি পড়ো, বাট ইংলিশ ফার্স্ট পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ভালো করে ফার্স্ট পার্ট না পড়ো তাহলে কি হবে জানো, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, জিএসটি সকল ইউনিভার্সিটিতে প্রতি বছর 60 থেকে 70% কোশ্চেন এইগুলা কিন্তু ইংরেজি প্রথম পত্রের মধ্য থেকেই আসে। তো আজকের ক্লাসটি তুমি করলে আশা করি তোমার সকল ভয় জটিলতা দূর হয়ে যাবে। তো দেখো আমরা মার্ক ডিস্ট্রিবিউশন কত, 100 মার্কস। তোমাদের টোটাল কত মার্কস, 100 মার্কস। এই 100 মার্কসের মধ্যে তুমি যদি 80% মার্ক পাও তাহলে ধরা হবে যে তুমি বাংলাদেশের টপ স্টুডেন্ট, তুমি A+ পেয়েছো। তো দেখো আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখাইলাম। আমাদের নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1-এ কি আছে, রিডিং সিনস। একটা সিন প্যাসেজ থাকবে, এই প্যাসেজটা তোমাকে ভালো করে পড়ে সেখান থেকে আনসার করতে হবে। ওই একটা প্যাসেজ থেকে তোমাকে কি করতে হবে, একটা প্যাসেজ থেকে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে। ধরো অনেকগুলি কোশ্চেন থাকবে, সেখান থেকে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে। চারটি প্রশ্ন থাকবে। একটি হচ্ছে ধরো আমরা একটা কোশ্চেন করলাম, সেটার সিনোনিম কি, অন্টোনিম কি, সেটার মিনিং কি, এইগুলির উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে অর্থ বের করতে হবে এবং কোশ্চেন সলভ করতে হবে। এরপর এই সিন প্যাসেজ থেকে আবার কি হয়, আবার কিন্তু কোশ্চেন আনসারিং হয়। অনেকগুলো কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে সেগুলোর আনসার করতে হবে। নাম্বার 2-তে কি আছে দেখো, আবার রিডিং সিনস। এই রিডিং সিনস প্যাসেজ থেকে কি করতে হবে তোমাকে বলেছিলাম, কম্প্রিহেনশন। একটা কম্প্রিহেনশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে আনসার করতে হবে। ধরো একটা কোশ্চেন আসলো কি নিয়ে, ডায়াসপোরা নিয়ে। ডায়াসপোরা একটা প্যাসেজ, এই প্যাসেজটা একটা কোশ্চেন, এই প্যাসেজটা তোমাকে ভালো করে পড়ে দেন সেখান থেকে আনসার করতে হবে। নাম্বার 3-তে কি আছে দেখো, রিডিং। আবার রিডিং কি, সিন প্যাসেজ। একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে, দ্যাট ইজ কল্ড ফ্লো চার্ট। তোমরা সবাই জানো যে ফ্লো চার্ট কিভাবে লিখতে হয়। তোমাদের ফ্লো চার্টে 10-এ 10 কিভাবে পাবে, তোমাদের টোটাল 100% কমন নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ফ্লো চার্টটা মূলত হচ্ছে তুমি একটা প্যাসেজ থেকে ফ্লো বাই ফ্লোই, যেটাকে বলা হয় ফ্লো চার্ট, তুমি হচ্ছে আনসার করবে। আমাদের নাম্বার 4-এ আছে কি দেখো, রিডিং। এটাও কিন্তু সিন প্যাসেজ। আর একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, সেটা তোমাকে ভালো করে পড়ে সেটাকে সামারাইজ করতে হবে। ইউ আর গোয়িং টু সামারাইজ দিস থিং, যে এখানে মূলত জিস্ট ব্যাপারটা, সারমর্ম বা সারাংশ, এটা তোমাকে ভালো করে পড়ে বুঝে লিখতে হবে। আমরা কি করি, আমরা প্রতিদিন যেরকম বাচ্চারা যেরকম করে, যে প্রতিদিন যখনই তারা পরীক্ষা দেয় তারা হচ্ছে হুবহু কপি করে এই লাইন ওই লাইন। আমরা ওভাবে পড়বো না। কিভাবে তুমি সামারিতে 10-এ 10 পাবে সেই ব্যাপারটা আমরা তোমাদেরকে শেয়ার করব। আজকের ক্লাসটা করো। এডুস্পার্ক তোমাদের সাথে সবসময় যুক্ত আছে। এডুস্পার্ক তোমাদের জন্য সবকিছু করতে পারবে, তোমরা শুধু ক্লাস করো প্রতিদিন, ওকে। এরপর দেখো আমাদের নাম্বার 5-এ কি আছে, আবার একটা প্যাসেজ থাকবে না কিন্তু এখন তোমাকে হচ্ছে আনসিন, মানে তুমি কিছুই দেখতে পাবে না, সবকিছু কিন্তু সিন একটা, আনসিন একটা। এত সময় আমরা কি করলাম, সবগুলার সিন প্যাসেজ ছিল। একটা সিন প্যাসেজ দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি, একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার আমাদের চলে আসে। তো আমাদের নাম্বার 5-এ থাকবে কি বলতো, ক্লোজ টেক্সট উইথ ক্লু। কি বলা হয়েছে, ক্লোজ টেক্সট উইদাউট ক্লু। তাহলে আমাদের নাম্বার 5-এ কি বলা হয়েছে দেখো, ক্লোজ টেক্সট উইথ ক্লুজ। অনেকগুলা ক্লু দেওয়া থাকবে, ঠিক আছে,
অনেকগুলো কি দেওয়া থাকবে, ক্লু দেওয়া থাকবে। সেই ক্লুগুলো দেখে তোমাকে একটা ড্যাশ দেওয়া থাকবে, ড্যাশটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখন মেইনলি ব্যাপার হচ্ছে তোমাকে কিন্তু বাংলা বুঝতে হবে। তুমি যদি একটা জিনিসের মিনিং বুঝতে না পারো তাহলে তুমি কিন্তু কখনোই ভালো করে কি করতে পারবে না বলো তো, ভালো করে উত্তর লিখতে পারবে না। আমাদের নাম্বার 7-এ কি আছে বলো তো, নাম্বার 6-এ কি আছে বলো তো, ক্লোজ টেক্সট উইদাউট ক্লু। আমাদের নাম্বার 6-এ কি আছে, উইদাউট ক্লু, কোনো কিছু দেওয়া থাকবে না, কোনো ক্লু দেওয়া থাকবে না, তোমাকে আবারও একটা ড্যাশ কি করতে হবে, ফিল আপ করতে হবে। ওকে, দেন আমাদের নাম্বার 7-এ কি আছে দেখো, রিয়ারেঞ্জ। কি আছে, রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ হচ্ছে তোমার অনেকগুলো এলোমেলো বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলোকে কি করতে হবে, অ্যারেঞ্জ করে একটা প্যাসেজের মতো করে লিখতে হবে। রিয়ারেঞ্জের যত ধরনের তোমাদের ভীতি আছে আমরা আজকের ক্লাসে সব দূর করব, 100% কমন পড়বে এমন কিছু সাজেশন আজকে তোমাদেরকে দিব। ওকে, এরপর আমাদের আছে কি রাইটিং পার্ট। আমাদের রাইটিং পার্ট 8-এ থাকবে কি দেখো, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেই প্যারাগ্রাফটা আমাদের সুন্দর করে লিখতে হবে উইদিন 200 ওয়ার্ডস অর 150 ওয়ার্ডস। ওকে, তো মেইনলি ব্যাপারটা কি, তোমাকে একটা প্যারাগ্রাফ দেওয়া হবে, প্যারাগ্রাফ তোমাকে ভালো করে লিখতে হবে। তোমরা কি করো, তোমরা মুখস্থ করে যাও, দেন লিখতে পারো না, ভুল করো। আজকের ক্লাসে কিভাবে পড়লে তুমি প্যারাগ্রাফে 10-এ 10 পাবে এবং কোন কোন প্যারাগ্রাফগুলো তোমরা পড়বে আমরা সবকিছু নিয়ে কথা বলবো। ওকে, আমাদের নাম্বার 9-এ আছে কি দেখো, কমপ্লিটিং এ স্টোরি। কি আছে বলো তো, কমপ্লিটিং এ স্টোরি। কমপ্লিটিং স্টোরি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো তোমাকে একটা স্টোরির কিছু পার্ট দেওয়া থাকবে, একটা সিঙ্গেল পার্ট দেওয়া থাকবে। ওয়ান্স অ্যাপন এ টাইম দেয়ার লিভড এ ফার্মার, হি হ্যাড 3 সন্স, দে অলওয়েজ ট্রাই টু কোয়ারেল। এখন এই যে একটা প্যাসেজ, এই প্যাসেজটার নাম কি তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, দ্যাট ইজ কল্ড কমপ্লিটিং সেন্টেন্স। তোমাকে একটা টাইটেল লিখতে হবে। তো আমরা তোমাদেরকে সকল শর্টকাট টেকনিক বলে দিব কিভাবে তুমি একটা কমপ্লিটিং স্টোরির টাইটেল সিলেক্ট করবে। ওকে, এরপর দেখো আমাদের নাম্বার 10 রিটেন পার্টে কি আছে, নাম্বার 10-এ ফর্মাল লেটার। কি আছে, সরি ইনফর্মাল লেটার। তোমাদের ফর্মাল লেটার আছে ইংলিশ সেকেন্ড পার্টে, ফার্স্ট পার্টে কি ইনফর্মাল লেটার। দ্যাটস মিন তোমাকে একটা কি লিখতে হবে, চিঠি লিখতে হবে। ঠিক আছে, একটা চিঠি লিখতে হবে, সেটা তোমার বাবার কাছে হতে পারে বা তোমার প্রধান শিক্ষকের কাছে হতে পারে অথবা তোমার কোনো বন্ধুর কাছে হতে পারে। তুমি যখন চিঠি লিখবে ইনফর্মাল চিঠি, ঠিক আছে। এরপর কি আছে দেখো, অথবা ইমেলও আসতে পারে, তোমরা জানো কিনা অনেক সময় কিন্তু ইমেলও চলে আসে। আমাদের রাইটিং পার্ট 11-তে কি আছে, রাইটিং এ দেখো গ্রাফ চার্ট। কি আছে, গ্রাফ চার্ট। তোমাকে একটা গ্রাফ দেওয়া থাকবে, ধরো বিগত 20 বছরের জনসংখ্যার ঘনত্বের হার অথবা ধরো দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের হার। এই গ্রাফ অ্যান্ড চার্টটা তোমাকে সুন্দর করে এক্সপ্লেইন করতে হবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা করলে তোমাদের সকল ভয় ভীতি, ইংরেজি নিয়ে যত ধরনের প্রবলেম আছে, ইংলিশ ফার্স্ট পার্ট নিয়ে আমরা সব দূর করে দেবো। ক্লিয়ার? এরপর আমাদের দেখো লাস্ট নাম্বার 12-এ কি আছে, একটা শর্ট স্টোরিজ অথবা পোয়েমস। আমরা মেইনলি দেখি যে একটা পোয়েম লিখতে হয়, একটা পোয়েমস দেওয়া থাকবে। ধরো একটা পোয়েমসে কি বলতে চাচ্ছে বা একটা পোয়েমসের সামারি কি, একটা শর্টকাট সামারি তোমাকে লিখতে হবে। এখন এখানে তোমাকে ভালো করতে হলে তোমাকে কিন্তু অবশ্যই ওই পোয়েমটা সম্পর্কে একটা ভালো জ্ঞান থাকতে হবে। তাছাড়া কিভাবে পোয়েমসের আনসার লিখতে হয় সেটা তোমাকে জানতে হবে। তো সকল ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। এত সময় আমি কথা বললাম তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে, ঠিক আছে। আমরা এখন চলে আসবো ডিরেক্ট সাজেশন। তো দেখো আমাদের সেকশন এতে আমরা যদি বলি যে কোন কোন প্যাসেজগুলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের ইম্পর্টেন্ট আমরা কিভাবে বুঝবো, আমাদের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো দেওয়া আছে, প্রিভিয়াস কোশ্চেনগুলোতে সবচেয়ে বেশি যে কোশ্চেনগুলো আসে সেইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাংলাদেশে বিভিন্ন বোর্ড আছে, এই বিভিন্ন বোর্ড সবাই কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। এই স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলোর মধ্যে কোনগুলো বেশি স্ট্যান্ডার্ড সেগুলোকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো আমাদের ইউনিট 1-এ আছে কি মাই ব্রাদার্স যে প্যাসেজটা আছে তোমরা ভালো করে পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 2-তে আছে নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, 100% কমন উপযোগী।
তুমি যদি নেলসন ম্যান্ডেলা না পড়ে যাও তুমি অবশ্যই ধরা খাবা, ঠিক আছে? তো আমি তোমাদেরকে আজকে যে বিষয়গুলো বলছি তোমরা এই বিষয়গুলো ভালো করে শিরে শিরে পালন করো, ঠিক আছে? তাহলে নেলসন ম্যান্ডেলা সিন প্যাসেজ তোমরা অবশ্যই পড়বে। নাম্বার 3-এ আছে দেখো এডুকেশন। এডুকেশন গিভস আস নলেজ। এই যে এডুকেশনের প্যাসেজটা তুমি যদি বাংলাদেশের টপ নোজ কলেজগুলোর দিকে লক্ষ্য করো, টপ নোজ কলেজগুলোতে যখন টেস্ট পরীক্ষা হয় আমি দেখেছি যে 80% কলেজগুলো কোনটা দিচ্ছে, এডুকেশন গিভস আস নলেজ। এই এডুকেশন আছে, তারপর এডুটেক আছে, অনেকগুলো ব্যাপার নিয়ে কিন্তু এডুকেশন প্যাসেজটা গঠন করা হয়েছে। তো এই এডুকেশন প্যাসেজটা তোমরা ভালো করে পড়বে, ইভেন এখান থেকে সামারিও লেখা আসতে পারে। তো এইটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমি যদি বলি এটা 100% আসবে। তারপর নেলসন ম্যান্ডেলা, এটাও 100%, ঠিক আছে? যতগুলো আছে সবগুলাই 100%। এরপর আছে কি দেখো শেখ কামাল, এটাও তোমরা পড়বে, ইম্পর্টেন্ট। কারণ দেখো ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, ঠিক আছে, ময়মনসিংহ বোর্ড, অনেকগুলো বোর্ডে কিন্তু এই কোশ্চেনগুলো আসছে, ক্লিয়ার? এরপরে যদি আমরা বলি ইম্পর্টেন্ট আরেকটা মাস মোর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিট 5-এর দ্য ফেমাস গ্রিক ফিলোসফার। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এই কোশ্চেনটা কিন্তু তোমরা ভালো করে, এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়বে। এটা একটা কোশ্চেন আকারে চলে আসবে, ঠিক আছে? সেটা আসতে পারে কোথায়, সামারিতে আসতে পারে, অথবা তোমার সিন প্যাসেজ কোশ্চেনিং এ আসতে পারে, ক্লিয়ার? এরপর আমাদের ইউনিট 3-তে আছে দ্য নিগ্রো। এই নিগ্রোটা কিন্তু পড়বে। দেখো এখানে কিন্তু ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড, অনেকগুলো বোর্ডেই কিন্তু আসছে। তো তুমি কোনো প্যাসেজগুলাই আমি যেগুলো বললাম একটাও বাদ দিবে না, প্রতিটি প্যাসেজ ভালো করে পড়বে। আর প্রতিটা প্যাসেজ ভালো করে পড়লে আমি আশা করি 100% কমন পাবে, ক্লিয়ার? এরপর আসছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এটাও খুব ইম্পর্টেন্ট। এই যে আজকে আমি যেটুকু বললাম তোমরা এইগুলা ভালো করে পড়ো, আশা করি এখান থেকে 100% কমন পাবে, ক্লিয়ার? দেখো এখানে আমরা একটা নোট দেখাইছি কি, ফর সামারি রাইটিং রাইট ইন 1/3। তোমাকে একটা সামারি লিখতে হলে সেই সিন যে প্যাসেজটা তার 1/3 লিখতে হবে, যাতে একজন শিক্ষক বুঝতে পারে হ্যাঁ তুমি ব্যাপারটা সামারাইজ করতে পেরেছো। নোট, একটা ফ্লো চার্টের নোট এখানে বলে যাই যে ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার, এটা খুবই সচেতনতার সহিত করতে হবে। তোমাকে দেখতে হবে যে বাক্যটা কিভাবে দেওয়া আছে। ফার্স্ট সেন্টেন্সটা যদি তোমার কোনো কিছু উদ্দেশ্য করে তখন তোমাকে ওইভাবেই লিখতে হবে, টেন্স ফলো করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আমাদের ইউনিট বি সেকশন বিতে কি আছে দেখো, আমরা যদি বলি যে দেখো এখানে ক্লোজ দ্য টেক্সট উইথ ক্লু, যে এই ব্যাপারটা যে তোমাকে একটা ড্যাশ দেওয়া হবে, উপরে উত্তর আছে, উপরে কিন্তু উত্তর দেওয়া থাকবে, তুমি কিন্তু হুবহু উত্তর লিখতে পারবে না। যদি মনে হয় যে উত্তরটাকে ট্রান্সফার করা দরকার তাহলে তোমাকে আবার ট্রান্সফারও করতে হবে, যদি সেটা এগ্রিমেন্টাল ব্যাপার থাকতে পারে বা তার মধ্যে টেন্সের কোনো ব্যাপার থাকতে পারে বা ভার্বের কোনো ব্যাপার থাকতে পারে। এরপরে আছে কি দেখো আর একটা থাকবে উইদাউট ক্লু, কি থাকবে, উইদাউট ক্লু। একটা থাকবে উইথ ক্লু, একটা থাকবে উইদাউট ক্লু। একটা মার্কস 10, একটা মার্ক 5, ক্লিয়ার? উইথ ক্লুতে কত মার্ক, 5 মার্কস, কত মার্ক, 5 মার্কস। আর উইদাউট ক্লুতে কত মার্কস, 10 মার্কস, ঠিক আছে? এই যে দুইটা ব্যাপারে 15 মার্কস, এখানে কিন্তু আবারও বলি কোনো প্যাসেজ থাকবে না। তো ভালো করে বুঝতে হলে তুমি আমাদের ক্লাসগুলা করো, আমরা সকল ব্যাপারগুলা কিন্তু ফুটিয়ে তুলবো। এরপর আমাদের আরেকটা কি আছে, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস মানে হচ্ছে রিঅ্যারেঞ্জ করা, প্রতিটা বাক্যকে রিঅ্যারেঞ্জ করা। ধরো সক্রেটিসের রিঅ্যারেঞ্জ আছে বা অনেকগুলো রিঅ্যারেঞ্জ আছে, অ্যারিস্টটল রিঅ্যারেঞ্জ আছে, ঠিক আছে? তো রিঅ্যারেঞ্জ করার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে বুঝতে হবে যে কোন বাক্যের অবস্থান প্রথমে, কোন বাক্যের অবস্থান দ্বিতীয়তে, এটা কি বলা হয় মূলত রিঅ্যারেঞ্জ। তো রিঅ্যারেঞ্জের ব্যাপারে আমরা আরো বিস্তৃত কথা বলবো, তোমরা আশা করি সেই ক্লাসে জানতে পারবে। সেকশন সি দেখো রাইটিং পার্ট সবচেয়ে ইম্পর্টেন্ট। আর রাইটিং পার্টে 100% কমন পড়ানো খুবই 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 সহজ। আমি তোমাকে বলি আজকের ক্লাসটা তুমি করো, তোমার যদি 100% কমন না পড়ে তারপর তুমি বলবা। এডু স্পার্কের সাথে যুক্ত থাকো, 100% কমন অবশ্যই পাবে। দেখো প্যারাগ্রাফ রাইটিং আমরা কি কি দেখাইছি, ট্রি প্লান্টেশন। ভাই এই একটা প্যাসেজ মনে হয় বাংলাদেশের জব রিটেন, বাংলাদেশের এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি রিটেন সব জায়গায় আসে। ট্রি প্লান্টেশন খুবই খুবই 100% ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার? তাহলে আমরা
কি দেখাইলাম, ট্রি প্ল্যান্টেশন, অথবা কি আসতে পারে ইম্পর্টেন্স অফ ট্রিজ। কোশ্চেন কিন্তু বিভিন্ন ধরনের থাকতে পারে, ট্রি প্ল্যান্টেশনও যা আর ইম্পর্টেন্স অফ ট্রি একদম সেম ব্যাপার, ক্লিয়ার। এরপর দেখো আছে লোডশেডিং। এই লোডশেডিং প্যাসেজটা কিন্তু বাংলাদেশে তোমরা জানো লোডশেডিং এ খুবই খারাপ অবস্থা। লোডশেডিং যে একটা বিগেস্ট প্রবলেম, এটা কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জানি। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে লোডশেডিং নাই বললেই চলে, বা আমেরিকান কান্ট্রিগুলোতে, কিন্তু তুমি যদি বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিজগুলোর দিকে লক্ষ্য করো, দেখবে এখানে লোডশেডিং এর কিন্তু মাত্রা খুবই ভয়াবহ। তো লোডশেডিং খুবই ইম্পর্টেন্ট, এটা রিসেন্ট একটা টপিক বলা যায়। তো তোমরা লোডশেডিং পড়বে, তারপর হচ্ছে ট্রি প্ল্যান্টেশন পড়বে। এরপর আছে কি দেখো ফুড অ্যাডাল্টারেশন। আমরা যখন 2019 সালে এইচএসসি এক্সাম দেই, তখন কিন্তু আমাদের এই ফুড অ্যাডাল্টারেশন 2017তে আসছে, 18তে আসছে, ইভেন 19এও আসছে। এই ফুড অ্যাডাল্টারেশন একটা গ্লোবাল প্রবলেম। ওয়ার্ল্ডে ফুড নিয়ে যত গবেষণা হচ্ছে দেখা যায় ম্যাক্সিমাম ফুডই অ্যাডাল্টারেট কোনো না কোনোভাবে, ঠিক আছে। তো এটা আরও একটা সাম্প্রতিক ব্যাপার, এটা কিন্তু 100% তোমরা কমন ধরে নিতে পারো, ফুড অ্যাডাল্টারেশন এবারও আসতে পারে। এরপর কি আছে এনভায়রনমেন্টাল পলিউশন বা এনভায়রনমেন্ট পলিউশন। তোমরা জানো যে এনভায়রনমেন্ট পলিউশনের মধ্যে আছে কি, যদি আমরা বলি এয়ার পলিউশন একটা বিগেস্ট ব্যাপার, সাউন্ড পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, ইভেন এখন প্লাস্টিক পলিউশনও একটা বিগেস্ট পার্ট। তো এনভায়রনমেন্ট পলিউশন শুধু প্যারাগ্রাফে না, এটা কিন্তু একটা কম্পোজিশনও আসতে পারে। আজকের ক্লাস তোমরা ভালো করে করো, আর আমাদের যে সাজেশন এটা 100% কমন তোমাকে দিবে, আমি নিশ্চিত। এরপরে কি আছে বুক ফেয়ার, তোমরা বুক ফেয়ার পড়বে, বুক ফেয়ার খুবই ইজি একটা প্যারাগ্রাফ। এরপরে কি আছে দেখো ডিফরেস্টেশন সম্পর্কে একটা ভালো ধারণা রাখবে। ডিফরেস্টেশন কিন্তু ইম্পর্টেন্ট, কেননা দেখো দিন দিন মানুষ কি করতেছে, গাছ কেটে ফেলতেছে, আমাদের দেশে গরম বাড়তেছে, আবহাওয়া জলবায়ু চেঞ্জ হচ্ছে। তো এই প্যাসেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে কি আছে দেখো ফ্লাড ইন বাংলাদেশ। তোমরা জানো বাংলাদেশ কিন্তু 6 ঋতুর দেশ। আমাদের এখানে কখনো ঝড়, কখনো বন্যা, কখনো শীত, কখনো বসন্ত। তো এই বন্যা একটা ভয়াবহ ব্যাপার। সিলেটে কিন্তু কয়েকদিন আগেও বন্যা হয়েছে, ইভেন প্রতি বছর আমরা জানি বন্যায় হাজার হাজার মানুষ তলিয়ে যায়, তাদের গরু ছাগল ডুবে যায়, মানুষ মারা যায়। তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর আছে ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশন কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে বাংলাদেশে দেখা যায় ইয়াং জেনারেশনের মধ্যে ড্রাগ অ্যাডিকশনের যে প্রবণতাটা দিন দিন বাড়তেছে, কমছে না। এর একটা ন্যাশনাল প্রবলেম, ইন্টারন্যাশনাল প্রবলেম। তো এটাও খুবই ইম্পর্টেন্ট। এরপর আছে কি দেখো স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট। দেখো বিভিন্ন বোর্ডে কিন্তু কোশ্চেনগুলো অনেকবারই আসছে, তো তোমাকে প্রতিটা প্যারাগ্রাফ কিন্তু ভালো করে পড়তে হবে, ক্লিয়ার। এরপরে কি আছে দেখো সাইবার ক্রাইম বা সোশ্যাল মিডিয়া ক্রাইম। অনেকে কিন্তু দেখবা একটা পোস্ট করলে কমেন্ট করে বা গালি দেয় বা খারাপ কিছু বলে, এগুলা কিন্তু এক ধরনের ভায়োলেন্স, এগুলো এক ধরনের সাইবার ক্রাইম। তো এটাও তোমরা পড়ে নিবে। এরপরে কি আছে দেখো আর্লি ম্যারেজ। এই আর্লি ম্যারেজটা এখন একটু হলেও কমে যাচ্ছে, এটাও তোমরা পড়ে নিবে। আশা করি এই প্যারাগ্রাফগুলো তোমরা পড়লে তোমরা 100% কমন পাবে, ক্লিয়ার। এরপরে আছে দেখো কমপ্লিটিং এ স্টোরি। আমরা এখন কথা বলবো ইম্পর্টেন্ট, হিউজ ইম্পর্টেন্ট যে কমপ্লিটিং স্টোরিগুলো আছে এইগুলো নিয়ে। তোমরা এইগুলি যদি পড়ো, আমরা যেগুলা বলি এগুলা তোমরা পড়লে আশা করি তোমরা শিওর 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 এ প্লাস পাবে। দেখো কি আছে যে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার হু হ্যাড 3 সন্স। আমরা শুধু টাইটেল দেখেই বুঝে গেছি যে এইটা কিন্তু ক্লাস 6, 7, 8, 9, 10 ইভেন ইন্টারমিডিয়েটেও তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, একদাই শক্তি, ঠিক আছে। তোমরা হয়তো বা গল্পটা অনেকেই জানো, তাই আমি গল্পটা বলছি না। এ ইয়াং ম্যান ওয়াজ ভেরি ফন্ড অফ হান্টিং, ঠিক আছে। এইটাও কিন্তু তোমরা পড়ছো যে একজন হান্টার ছিল। তো এটা হচ্ছে কি যে গ্রিড ইজ ডিস্ট্রাকটিভ, ঠিক আছে। গ্রিড ইজ ডিস্ট্রাকটিভ, যে তুমি যদি কখনো লোভ করো, আমরা বলছি না গ্রাফস অল লস অল, এইরকম ব্যাপারটা, ঠিক আছে। তো তোমাদের এই যে স্টোরিগুলোর কথা বললাম এগুলা খুবই ইম্পর্টেন্ট। দেখো এগুলো বিভিন্ন বোর্ড, ঢাকা বোর্ড 22-এ আসছে ইউনিটি স্ট্রেংথ, তারপর সিলেট বোর্ড 23-এ আসছে, তারপর যশোর বোর্ড 19-এ আসছে, দেখো 19-এ আসছে, রাজশাহী বোর্ড 22-এ আসছে, ক্লিয়ার। তাহলে এই ইয়াং ম্যান ওয়াজ ভেরি ফন্ড অফ হান্টিং, এইটা কিন্তু আমরা বললাম যে গ্রিড ইজ ডিস্ট্রাকটিভ, ঠিক আছে। এরপরে কি দেখো একটা এখানে আছে দেয়ার লিভড এ থার্স্টি ক্রো, দেয়ার লিভড আ থার্স্টি ক্রো। তোমরা এটা সবাই জানো যে একটা কাক খুবই তৃষ্ণার্ত ছিল, সে কি করলো, সে
অনেকগুলো পাথর দেখতে পেলো, পাথরগুলো একটা যে ছিল তোমার একটা হাঁড়ি ছিল, হাঁড়ির মধ্যে সে একটা একটা করে ফেলতে লাগলো। দেন কি হলো, দেন পানিটা নিচ থেকে উপরে উঠে আসলো, তারপর সে পানি পান করে উড়ে গেল। তো তোমাকে এই স্টোরি লিখতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যাথারস্টি ক্রো। কি স্টোরির নাম? অ্যাথারস্টি ক্রো। তোমাকে এইভাবে কিন্তু লিখতে হবে। তো এটা আমি আশা করি খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো, ওয়ান্স অ্যাপন এ টাইম এ লায়ন ওয়াজ স্লিপিং। ওয়ান্স অ্যাপন এ টাইম এ লায়ন ওয়াজ স্লিপিং। তোমরা সবাই জানো এই গল্পটা সম্পর্কে, যেটা হচ্ছে লায়ন অ্যান্ড মাউসের গল্প। যখন সিংহটা ঘুমাচ্ছিল, তারপর কি হচ্ছিল, একটা মাউস এসে কি তার কেটে দিয়েছিল, বাঁধন কেটে দিয়েছিল। তো এগুলি কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। তোমরা আশা করি এই জিনিসগুলো পড়ে নিবে, ক্লিয়ার? এরপর কি দেখো, রহিম ওয়াজ এ পোর বয় হু ওয়ার্কড হার্ড। এইটা কি দেখো, ওয়ার্ক হার্ড পেস অফ। এইটা একটা নতুন স্টোরি, তোমরা তাও পড়ে নিবে, ঠিক আছে? বিভিন্ন বোর্ডে কিন্তু আসছে। এরপরে কি আছে দেখো, ওয়ান ডে এ বয় ওয়াজ রিডিং ইজ দেয়ার ফাদার স্লিপ। এটা কি দেখো, লয়ার স্পেন্ড বয়। তো এই যে আমরা যে কমপ্লিটিং স্টোরি গিয়ে নিয়ে কথা বললাম, ঠিক আছে, এইগুলো তোমরা ভালো করে কিন্তু বাসায় পড়বে। দেখো বোর্ডে দেওয়া আছে, রাজশাহী বোর্ড 24 আসছে, যশোর বোর্ড 24 আসছে। তো ভালো করে তোমরা আজকে আমরা যে সাজেশনগুলো দিচ্ছি এটা ভালো করে কিন্তু ফলো করবে। আর প্রতিদিন এই ঈদে বাসায় বসে বেশি বেশি এই কমপ্লিটিং স্টোরি প্যারাগ্রাফগুলো পড়বে, ওকে? এরপর দেখো, টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু আ ফরেস্ট। তোমরা সবাই জানো এটা হচ্ছে এ ফ্রেন্ড ইন ডিড এ ফ্রেন্ড ইজ নিড, ঠিক আছে? এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইজ ডেড, ঠিক আছে? এই যে ব্যাপারটা, এটাকে আবার আমরা বলতে পারি কি, ট্রু ফ্রেন্ডশিপ। অথবা আমরা বলতে পারি, দুইটা টাইটেল লিখতে পারবা, এ ফ্রেন্ড ইজ নিড এ ফ্রেন্ড ইন ডিড, ঠিক আছে? এরপরে দেখো আমাদের আছে ইনফর্মাল লেটার অথবা ইমেল, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ধরো তোমাকে একটা ইমেলও লিখতে বলতে পারে অথবা ইনফর্মাল লেটার, তোমাদের ইনফর্মাল লেটারেই বেশি আসে, ইনফর্মাল লেটারেই আসবে। দেখো, রাইট টু আ ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ঠিক আছে? তোমার বন্ধুর কাছে যে এই যে নিউজ পেপার পড়ার যে একটা উপকারিতা বা এর যে গুরুত্ব, এইটা সম্পর্কে লিখতে হবে। এটা তোমাকে কিন্তু লিখতে হবে। তো তুমি কিভাবে ইনফর্মাল লেটার লিখবে, তুমি কিভাবে ইমেল লিখবে, আমরা কিন্তু সবকিছু নিয়ে কথা বলবো। এটা খুবই ইম্পর্টেন্ট যে রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এরপর আছে কি দেখো, রাইট টু আ ফ্রেন্ড ডেসক্রাইবিং এ স্টাডি ট্যুর পিকনিক। যে তোমার বন্ধুকে লিখবে পিকনিক সম্পর্কে বা তোমার একটা স্টাডি ট্যুর সম্পর্কে, ক্লিয়ার? এইগুলি কিন্তু দেখো যে ঢাকা বোর্ড 23-এ আসছে, রাজশাহী বোর্ড 22-এ আসছে, খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার? এরপরে কি আছে, রাইট টু আ ফ্রেন্ড কনগ্রাচুলেটিং অন সাকসেস ইন এক্সাম। তুমি পরীক্ষায় ধরো প্লাস পেয়েছো বা পরীক্ষায় তুমি ভালো করেছো, আমরা এখন তো চ্যাট করি, মেসেজ দিই, আগে কিন্তু মেইল করতো বা মানুষ চিঠি লিখতো। তো এই চিঠি লেখা এগুলো কিন্তু তোমাকে এখনো ইনফর্মালি লিখতে হবে পরীক্ষায়, ঠিক আছে? এরপর এরকম আছে কি দেখো, যে রাইট টু আ ফ্রেন্ড অ্যাবাউট হাউ টু ইউজ ফ্রি টাইম প্রপারলি। কিভাবে অবসর সময়কে প্রপারলি ইউজ করা যায় এটা সম্পর্কেও তোমাদেরকে লিখতে হবে। দেখো এটা কিন্তু ময়মনসিংহ বোর্ড 23, বরিশাল বোর্ড 23-এ কিন্তু আসছে। এরপরে কি দেখো, রাইট টু আ ফ্রেন্ড অ্যাবাউট দ্য এসএসসি প্রিপারেশন স্ট্র্যাটেজি। তোমার এইচএসসি প্রিপারেশনের যে স্ট্র্যাটেজি, তুমি কিভাবে পড়তেছো, কতটুকু পড়তেছো, কোন ভাইয়ার ক্লাস করতেছো, কোন ভাইয়া কেমন পড়ায়, কোনটা বেশি ইম্পর্টেন্ট, এইগুলি সম্পর্কে শেয়ারিং, একটা স্ট্র্যাটেজি শেয়ার করতে বলছে, ক্লিয়ার? এরপরে দেখো কি আছে, যে রাইট টু আ ফ্রেন্ড ডিসক্রাইবিং আ মেমোরেবল ইভেন্ট। কি বলছে, একটা মেমোরেবল ইভেন্ট কি করতে বলছে, ডেসক্রাইব করতে বলছে, ঠিক আছে? একটা মেমোরেবল ইভেন্টকে ডেসক্রাইব করে বলতেছে। এইটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ক্লিয়ার? এরপর দেখো, রাইট টু আ ফ্রেন্ড ইনভাইটিং টু ইয়োর বার্থডে। তোমার বার্থডেতে কি করতে হবে, তোমার কোনো ফ্রেন্ডকে তুমি ইনভাইট করলা, এইটা সম্পর্কে তোমাকে একটা চিঠি লিখতে বলতে হবে। এটা দেখো কিন্তু বরিশাল বোর্ড 24, সিলেট বোর্ড 24, ঠিক আছে, কুমিল্লা বোর্ড 24, এগুলা কিন্তু বারবার আসছে। তো তোমাকে এগুলি খুবই খুবই ভালো করে পড়তে হবে, ক্লিয়ার? তুমি যদি আজকের এই সাজেশনটা ফলো করো, আশা করি তোমার আর ইংরেজি ফার্স্ট পার্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। ইংলিশ ফার্স্ট পার্টে যত প্রবলেম আছে আমরা সব কিছু কিন্তু সাজেশন আকারে দেখাই দিচ্ছি, ক্লিয়ার? তোমরা ঈদের ছুটিতে বাসায় গিয়ে প্রতিদিন ভালো করে এগুলো পড়ো। এরপরে দেখো আমাদের আছে কি, গ্রাফ চার্ট। কি আছে, গ্রাফ চার্ট। কি আছে, গ্রাফ চার্ট।
গ্রাফস অ্যান্ড চার্ট এইটা কিন্তু অনেকে জানে না কিভাবে লিখতে হয়। তুমি যদি জানতে পারো এটা কিভাবে লিখতে হয়, তুমি যদি বুঝতে পারো এটা কিভাবে লিখলে তুমি ফুল মার্কস পাবে, তাহলে কিন্তু তুমি খুবই ইজিলি মুখস্থ না করেও এইটা কিন্তু তুমি ভালো করতে পারবে। তো দেখো বলা হয়েছে যে ইউজ কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ হায়ার দেন লোয়ার দেন, মানে তোমাকে হচ্ছে এইভাবে লিখতে হবে। ধরো তুমি কম্পারেটিভলি যে এই সময়ে দেশের জনসংখ্যা ছিল এত, আজকে দেশের জনসংখ্যা এত, তার মানে জনসংখ্যা খুবই বাড়তেছে। তো এই ব্যাপারগুলো তোমাকে হায়ার লোয়ার এগুলো মেনটেন করে খুব সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? তো আমরা একটু দেখাই যে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো কি আছে, বার চার্ট, তারপর কি আছে পাই চার্ট, তারপর কি আছে লাইন গ্রাফ। তোমার যে কোনো একটা থাকতে পারে, সেইটাই কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক আছে? কোশ্চেন 11-এ। তো এগুলা কিন্তু ধরো তুমি যদি বলো ভাইয়া কোনটা বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ব্যাপার না, তোমাকে এই সিকোয়েন্সটা বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর দেখো পাই চার্টে ইউজ পার্সেন্টেজ এ অ্যাকাউন্টস ফর রিসিপিয়েন্টস মেজরিটি অফ, এই ব্যাপারগুলো। তারপর লাইন গ্রাফ কি আছে, ডেসক্রাইব ট্রেন্ডস নাইসলি, ঠিক আছে? ড্রপস সিগনিফিক্যান্টলি, মানে এই যে কনটেক্সট, ধরো একটা জিনিস বাড়তেছে, ইনক্রিজ করতেছে, ডিক্রিজ করতেছে, ব্যালেন্স হচ্ছে না, তোমাকে এই গ্রাফস অ্যান্ড চার্টটাকে খুব ডেসক্রাইবলি ব্যাখ্যা করতে হবে, ক্লিয়ার? এইটি হচ্ছে তোমাদের গ্রাফস অ্যান্ড চার্টের বিষয়। আমাদের কোশ্চেন 12-তে কি আছে দেখো, বলছে শর্ট স্টোরি বা পোয়েম। শর্ট স্টোরি বা পোয়েম কোনগুলো বেশি ইম্পর্টেন্ট? তোমাদের বইয়ে কিন্তু ধরো ওয়াটার ওয়াটার, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, এই এই যে কিছু ব্যাপার দেওয়া আছে, কিছু কবিতা দেওয়া আছে, তোমরা এই কবিতাগুলো ভালো করে পড়বে। এই কবিতাগুলোতে কিন্তু হুবহু আসে, এই কবিতাগুলো থেকে হুবহু আসবে। আর এই কবিতাগুলোর উত্তরও কিন্তু তুমি যদি চাও আমরা পড়াবো, অথবা তুমি কিন্তু পাবে, তুমি কিন্তু গাইড খুললেই এর আনসারগুলো পাবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। দেখো আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া। আমাদের মেইনলি এই পোয়েম লেখার মূল ব্যাপারটা হচ্ছে কি একটা মেইন আইডিয়াকে আইডেন্টিফাই করা, ঠিক আছে? এরপর বলছে যে মেনশন দ্য সাবজেক্ট, তোমাকে সাবজেক্টটাকে মেনশন করতে হবে, যে ধরো লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপে কি নিয়ে কথা বলা হয়েছে বা কোন ব্যাপারটা ফুটে উঠছে, ক্লিয়ার? আমরা একদিন পোয়েমের কাজ তোমাকে বলেই দিব কিভাবে কি করতে হবে। এরপর দেখো গিভ ইয়োর ইন্টারপ্রিটেশনস, ঠিক আছে? এরপরে তোমাকে নিজের মতো করে যে কবিতার সাথে সম্পৃক্ত ব্যাপারটাকে তোমাকে নিজের মতো করে এক্সপ্লেইন করতে হবে, ক্লিয়ার? এরপর বলছে যে কোট এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট বেস্ট রিপ্রেজেন্টস দ্য নেম, ডু নট কপি এন্টার লাইন্স। তুমি নিজের মতো করে একটা এক্সাম্পল দিলে, ঠিক আছে? এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি নিজের মতো করে একটা সেন্টেন্স লেখো, ওরা বুঝতে পারবে যে হ্যাঁ তুমি পোয়েমটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারছো এবং পোয়েমের রাইটিংকে অ্যালাইন করে। এরপরে গেছে এন্ড উইথ পার্সোনাল রেসপন্স, একটা নিজের রেসপন্স কিন্তু দিয়ে শেষ করতে হবে, একটা কম্প্রিহেন্সিভ রেসপন্স করতে হবে। দেখো আই ফাইন্ড দিস পোয়েম ইনস্পায়ারিং বিকজ, কি বলতে পারো, আই ফাইন্ড দিস পোয়েম ইনস্পায়ারিং বিকজ। এরপর তুমি তোমার মতো করে যে পোয়েমটা আসবে ওই পোয়েম সম্পর্কে তুমি সুন্দর করে একটা লাইন দিয়ে শেষ করে দিবে, ক্লিয়ার? তো আশা করি তুমি আজকের ক্লাসটা থেকে 100% কমন উপযোগী সাজেশন পেয়েছো। তুমি এই সাজেশন ফলো করো, এডু স্পার্কের সাথে যুক্ত থাকো, আশা করি তুমি পরীক্ষায় 100% A+ পাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।